বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি গুম খুনের বিচার হবে। আওয়ামী ফ্যাসিবাদে নির্যাতিত পরিবারের পাশে তারেক রহমান। স্বজনদের ফিরে পাওয়ার আশায় পরিবারগুলো। 17 বছরের যে গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিচয়টা কি? আমি তারেক রহমান চাচুর কাছে আমাদের বাবাদের খুঁজে দিবে, এই বাংলাদেশের মাটিতে বিচার করবে এই গুমের। দল হিসেবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। নির্বাচনের প্রস্তুতি দেখতে ইইউর 56 পর্যবেক্ষক। নির্বাচনের দুদিন পরই প্রাথমিক প্রতিবেদন। হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণে লক্ষ্য, জানালেন মিশন প্রধান। এনসিপির হাসনাত ও তার আইনজীবীকে হেনস্থার অভিযোগ ফেনী 3 আসনের বিএনপির প্রার্থী মিন্টুর বিরুদ্ধে। ইসিতে আপিল শুনানিতে দুপক্ষের হট্টগোল। নির্বাচনের আগে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতায় আতঙ্কে চট্টগ্রামের ব্যবসায়ীরা। গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অগ্রগতি না থাকায় বেপরোয়া অপরাধ চক্র। সাংবাদিকদের অধিকার রক্ষায় সেমিনার নয়, নতুন পরিকল্পনার আভাস। দ্বৈত পরিচয় থেকে বেরিয়ে আসার আহ্বান। গণমাধ্যম সম্মেলনে সিনিয়র সাংবাদিকরা। এবং লিজের উড়োজাহাজেই ভর করে রুট বাড়ানোর চেষ্টায় বিমান বাংলাদেশ। পিছিয়ে নেই বেসরকারি এয়ারলাইন্স। বাড়তি কর বড় চ্যালেঞ্জ। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুটের সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম। আমি গালিব ইবনে রিয়াজ। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী ফ্যাসিবাদের সময় গুম খুন নির্যাতনের শিকার সব ঘটনার বিচার করবে। সকালে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে এই অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাদের পাশে থাকবেন বলেও জানান তিনি। গুম কমিশনের হিসাবে 2023 সাল পর্যন্ত গুমের শিকার হয়েছে 1850 জন। এর মধ্যে 350 জনই ফেরেনি। সকালে নির্যাতনের শিকার পরিবারগুলোর অনেকেই তারেক রহমানের কাছে হারিয়ে যাওয়া স্বজনদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারেক রহমান তাদের সান্ত্বনা দেন। সভায় অংশ নিয়েছেন সারাদেশ থেকে আসা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের স্বজনরা। কান্নাজড়িত কণ্ঠে স্বজনরা জানান, কাউকে উঠিয়ে নেওয়া হয়েছে বাসা থেকে, কাউকে বা রাস্তায় থেকে। এসব স্বজনদের অনেকেই জানে না গুমের শিকার ব্যক্তিগুলোর শেষ পরিণতি কি হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা। তারেক রহমান বলেন, গেল 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কৌশলের নামে গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। আমার ভাই কি বাবার মুখটা দেখতে পারবে? এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে? আমাদের বাবাদের কোথায়? আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? এই ছবিটা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। তারেক রহমান আঙ্কেল, আপনিও একজন ভিকটিম ফ্যামিলি। আপনার বাবাকেও আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনি জানেন আমাদের কষ্টটা কেমন। গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, যেসব মায়েরা
তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিকারভাবে যদি বলতে হয়, আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা বোধহয় আমাদের কাছে নেই। সাংবাদিকদের অধিকার রক্ষার্থে ঘরের ভেতর সেমিনার নয়, ভবিষ্যতে গণতন্ত্র ও সাংবাদিকদের সুরক্ষার দাবি আদায় নতুন পরিকল্পনা আসছে বলে জানালেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। এ নিয়ে ডাক আসলে সাড়া দিতে প্রস্তুত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে গণমাধ্যম সম্মেলনে নুরুল কবির বলেন, যেসব সাংবাদিকরা বৈষম্য দূর করতে পিছপা হবেন তারা মূলত সাংবাদিক নয়, দলীয় প্রভাব থেকে বেরিয়ে মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে নিজেদেরই সোচ্চার হবার আহ্বান জানান তিনি। বিশিষ্ট সাংবাদিক ও লেখক শফিক রহমান বলেন, এদেশের সাংবাদিকতা এখনো সম্মানজনক হয়ে ওঠেনি। সাংবাদিকদের সাংবাদিকতার পাশাপাশি বিকল্প কর্মব্যবস্থা ঠিক করা উচিত বলে মনে করেন তিনি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ মেয়াদ শেষ হবার আগে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে প্রতিটি সংবাদকর্মীর সুরক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভেতরকার যে পুনর্বাসনের প্রশ্নটা প্রয়োজন, নিজেদের ক্লিয়ার পরিষ্কার করার যে পরিষ্কার আলাপ আলোচনা হলো, এটা একটা অগ্রগতি বটে। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আমরা ভবিষ্যতে আপনাদের সঙ্গে আরো কি করা যেতে পারে সেগুলোর জন্য আমরা আরো সমাবেশ, আরো ধরনের ঢাকার বাইরে গুলো করবার আমাদের পরিকল্পনা আছে। কোনো সরকার কোনো সময় যায়নি যে আমাদের উপরে কোনো ভাবে হয় ডিক্লারেশন বন্ধ। 1975 সালে সব পত্রিকা বন্ধ হয়ে গেল। একটা প্রথম বড় রকমের স্বৈরতান্ত্রিক পদক্ষেপ ছিল বাংলাদেশে কোনো এক সরকারের বা বিশেষ করে স্বাধীনতার পরের সরকারের পক্ষ থেকে। সাংবাদিকতা এখনো কিন্তু কোনো সম্মানজনক পেশা হয়নি বাংলাদেশে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে পারবে। সুতরাং আপনারা যে খুব সম্মানজনক অবস্থায় আছেন তা নয়, অথচ আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে, তা নইলে এই দেশ টিকবে না। সাংবাদিকতার সুরক্ষার জন্য আমরা একটা সাংবাদিকতা সুরক্ষা আইনের সুপারিশ করেছিলাম সংস্কার কমিশন থেকে, এবং এই সুরক্ষা আইনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সবাই। আমার তো মনে হয় না যে কেউ এই সুরক্ষা আইনের বিরোধিতা করেছে। আমি যতটুকু শুনেছি, সম্পাদক পরিষদ, মালিকদের এই সংগঠন এবং এই শিল্পের বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে সবাই এই সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রতি সমর্থন দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে আজ থেকে মাঠে নেমেছে ইউরোপীয় ইউনিয়নের 56 জন পর্যবেক্ষক। তারা ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পর্যবেক্ষকদের কাজের উদ্বোধন করে মিশন উপপ্রধান বলেন, কোনো ধরনের হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণই তাদের লক্ষ্য। আরও জানাচ্ছেন আজহার লিমন। মাঠে গড়ালো আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশে স্থাপিত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম। শনিবার সকালে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই মিশনের 56 জন সদস্য। সুইডেন থেকে আসা এভা মল্ট ও নরওয়ে থেকে আসা লার্স জর্জ ফোর্ডাল এই মিশনের 2 নম্বর দল, যারা মাদারীপুর ও গোপালগঞ্জের নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। We are going to observe the pre-electoral administration. We are going to meet with election authorities, with different parties relevant to the election. Any situation that has some relation to the election, and we will go around, meet with people, also see what is happening in the region related to the election. Trust me, we are all very privileged to be here to see this historical action unfolding. এই যাত্রার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের লনে এই পর্যবেক্ষকদের ব্রিফ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপপ্রধান। প্রশ্ন ছিল, আগের 3টি নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও এবার কেন নির্বাচনের মাঠে এই ইউরোপীয় মিশন? It is a historic event because we all remembered what happened in 2024
and we saw what change it brought to the country and what change it brought to the way the elections are conducted. But to say more would be premature. Let us observe how this electoral process unfolds, and let us wait until 2 days after the elections when the holistic assessment will be done. Thank you. নির্বাচনের মাঠে পর্যবেক্ষকরা কিভাবে কাজ করবেন তার ব্যাখ্যা করেন এই উপপ্রধান। These elections were conducted in line with national laws as well as regional and international standards for democratic elections that Bangladesh has signed up to. সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা বলেন, মিশনের কার্যক্রমের অংশ হিসেবে বিশেষভাবে তাদের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া আছে, তবে তারা মনে করেন তাদের কোনো নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হবে না। আজহার লিমন, এখন, ঢাকা। নির্বাচন কমিশনে আপিলের বিরুদ্ধে অষ্টম দিনের শুনানিতে চলেছে নানা নাটকীয়তা। ইসির আপিল শুনানি কক্ষে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীর সাথে ফেনী ৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বাক বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। পরে শুনানি পক্ষে নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়াও দুপুরে কুমিল্লা ৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিল আবেদন নিষ্পত্তির কথা রয়েছে। চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২,১৭৭ কোটি টাকা ঋণ থাকায় তার আপিলটি অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়াও এদিন একাধিক দ্বৈত নাগরিকত্ব বিষয়ে চলা আপিলের নিষ্পত্তির কথা রয়েছে। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের বিষয়টি ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীকে হেনস্থার অভিযোগ ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে। ইসিতে আপিল শুনানিতে দুপক্ষের হট্টগোল হয়েছে। নির্বাচন কমিশনে আপিলের অষ্টম দিনের শুনানির খোঁজ রাখছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, জানাবেন হাসনাতের সঙ্গে আব্দুল আওয়াল মিন্টুর কি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়েছে এবং তারপর আসলে বিষয়টি কিভাবে হাতাহাতিতে পরিণত হলো, ব্যাখ্যা একটু চাই। আর এখন আসলে কি পরিস্থিতি একটু জানাবেন। মিম, দ্বিতীয় প্রশ্নের উত্তর থেকে আসলে শুরু করতে চাই। বর্তমানে মধ্যাহ্নর বিরতি যেটি রয়েছে সেটি চলছে এবং এতক্ষণ পর্যন্ত অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত কিন্তু 50টি আপিল নিষ্পত্তি করা হয়েছে এবং সেক্ষেত্রে সুনির্দিষ্ট করে আজ আসলে কতটি শুনানি হয়েছে, কতজন মঞ্জুর হয়েছে এবং কতজনের মঞ্জুর হয়নি, নামঞ্জুর হয়েছে কিংবা পেন্ডিং রয়েছে, সেটি আজ আসলে বলা সম্ভব হচ্ছে না। এবং তার কারণ হিসেবে জানাতে চাই, আপনি বলছিলেন বাকবিতণ্ডার কথা, হাতাহাতির কথা। সেক্ষেত্রে ফেনী 3 আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর যখন দ্বৈত নাগরিকত্ব বিষয়ে তার যে শুনানিটি রয়েছে সেই শুনানিটি চলছিল, তখন কিন্তু পাশ থেকে কিছু মন্তব্য শোনা যায় হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এবং তার আইনজীবীদের পক্ষ থেকে। সেখান থেকেই বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে সেটি যেয়ে কিন্তু হাতাহাতিতে পৌঁছয় এবং তার পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি ফলশ্রুতিতে নিরাপত্তার যে বেষ্টনীটি রয়েছে সেটি কিন্তু বাড়ানো হয়েছে শুনানি কক্ষে। এবং তার সাথে আর জানিয়ে রাখতে চাই, যেহেতু শুনানি কক্ষের দেশের বিভিন্ন প্রান্ত থেকে রিটার্নিং অফিসাররা এসেছেন এবং আইনজীবীরা এসেছেন, সেক্ষেত্রে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিছু রেস্ট্রিকশন আছে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ছবি হয়তো বা ধারণ করতে পারি না। সেক্ষেত্রে কিছু তথ্যর আমাদের কাছেও কিন্তু ঘাটতি রয়েছে। এবং তার সাথে আরেকটি কথা আমি জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে আজ হাসনাত আব্দুল্লাহ এবং একই আসনের বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছে মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা 4 আসনের, তাদের পাল্টাপাল্টি কিন্তু একটি আপিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ হাসনাত মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে কিন্তু তার মনোনয়নপত্রটি বাতিলের জন্য তিনি আপিল করেছিলেন এবং একই ধরনের আপিল কিন্তু আমরা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধেও করতে দেখেছি। এবং সেক্ষেত্রে একটি জিনিস আজ লক্ষণীয়, যে 100টি আপিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে, সেখানে কিন্তু 32টি আপিলই রয়েছে এরকম প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে 32টি রয়েছে আপিল। এবং তার পাশাপাশি কিন্তু দ্বৈত নাগরিকত্ব নিয়েও কিন্তু একাধিক আপিল আজ হবে বলে আমাদেরকে জানানো হচ্ছে। মিম, বলা যায় আজ চলমান রয়েছে এবং কখন নাগাদ এই আপিল নিষ্পত্তি আজ শেষ হবে সেটা কিন্তু আজ এখন সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সুলতানা স্বর্ণা। ইসলামী আন্দোলন জোটে থাকবে বলে এখনো আশাবাদী 11 দলীয় জোট। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি বলেন, 22 মে জানুয়ারি থেকে দেশব্যাপী আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণায় নামবেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা।
22 তারিখ থেকে যে দেশব্যাপী সফরটা আরম্ভ হবে নেতৃবৃন্দের, সে বিষয়ে আমরা গতকালকে বলেছি যে 22 তারিখ ঢাকা মহানগরে সময় দেবেন আমাদের নেতৃবৃন্দ, নির্বাচনী কার্যক্রম আরম্ভ করবেন। 23 এবং 24 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গ সফর করবেন, তার একটা খসড়া আমরা এখানে দিয়েছি। এছাড়া বাকি যে সমস্ত সফরগুলো খসড়া প্রস্তাব তৈরি হয়েছে, রেডি করেছি, আজকে এটা চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে সেটা অবহিত করবো ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে দেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনা ঘটেছে। আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, একটি পক্ষ নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের দিকে পক্ষপাতমূলক অবস্থান নিচ্ছে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ঘৃণা ও বিশৃঙ্খলা থেকে সরে এসে নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার অনুসৃত রাজনৈতিক পথেই এগোতে চায় বিএনপি। তার চরম রাজনৈতিক শক্তি ছিল, তাদের সম্বন্ধেও কিন্তু কোনোদিন তিনি কোনো রকমের প্রতিবাদ কিংবা কটুবাক্য তিনি উচ্চারণ করেন। আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই দাবি নিয়ে আজকে যে আপনারা সমাবেশ করছেন, এটা দেশের কথা, দেশের মানুষের কথা। সেই জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সরকার জানে এটা, তারপরেও এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ নেয় না। যারা খালেদা জিয়াকে জেলে রেখে একদিন কথা বলেন নাই, খালেদা জিয়া চিকিৎসার পক্ষে কথা বলেন নাই, তারাও আবার রং বদলাবার চেষ্টা করছেন, কাজ হবে না। গালিব, আকাশপথে প্রতিনিয়ত যাত্রী বাড়ছে, কিন্তু একটা প্রতিযোগিতা কিন্তু রয়েই যাচ্ছে, যেহেতু দেশীয় এয়ারলাইন্সগুলো চেষ্টা করছে বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার। তো সেক্ষেত্রে তাদের আসলে পাল্লা দেওয়ার ক্ষেত্রে কিছু বাস্তবতা মেনে নিতে হচ্ছে, কিছু প্রতিবন্ধকতা রয়েছে, এবং বিদেশি এয়ারলাইন্সকে টক্কর দিতে তারা নানা কৌশল অবলম্বন করছে। মিম, আপনি জানেন যে বৈশ্বিকভাবে কিন্তু বিমানের একটা সংকট রয়েছে, কিংবা লিজ নেওয়ারও একটা জট রয়েছে। এত সীমাবদ্ধতার মধ্য দিয়েও আসলে নতুন ফ্লিট কিংবা রুট বাড়ানো, আসলে নতুন বছরে বাস্তবতা কি বলছে, এটা আসলে তুলে ধরেছেন পুলক তার প্রতিবেদনে। দেশের মোট আন্তর্জাতিক যাত্রীর প্রায় ৮০% বহন করে বিদেশি ৩৭টি এয়ারলাইন্স। সেখানে দেশীয়দের দখলে মাত্র ২০%। এই অসম প্রতিযোগিতার চিত্র বদলাতে চায় দেশের এয়ারলাইন্সগুলো। বৈশ্বিক বিমান ও লিজ সংকট, ডেলিভারি জটের মধ্যেও নিজেদের ফ্লিট বাড়ানোর ও নতুন রুট খোলার প্রস্তুতি নিচ্ছে দেশীয় 4টি এয়ারলাইন্স। বর্তমানে 19টি উড়োজাহাজ দিয়ে 22টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বছরে পূর্ব এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রুট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটির। পাশাপাশি অনুমোদন মিলেছে কলম্বো, বাহরাইন ও সিডনি রুটে। করাচি ফ্লাইট শুরু হলেও উড়োজাহাজ সংকটে ম্যানচেস্টার রুটে অপারেশন বন্ধ হচ্ছে। আর এই সংকট কাটাতে 14টি বোয়িং উড়োজাহাজ কিনবে বিমান, যা বহরে আসবে 2035 সাল নাগাদ। তাই আপাতত ভরসা লিজে। বোয়িং থেকে সর্বমোট 14টা এয়ারক্রাফট ক্রয় করব। এর মধ্যে 4টা হচ্ছে 737 ম্যাক্স আর 10টা হবে 787। আশা করতেছি যখন আমাদের নতুন এয়ারক্রাফটগুলো আসবে তখন আমাদের রুট বাড়বে। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রুটে আরও শক্ত হচ্ছে ইউএস বাংলা। জেদ্দা ও রিয়াদের পর এ বছরই পরিকল্পনা মদিনা ও দামাম রুট চালুর। লক্ষ্য আছে 2026-এর শেষে লন্ডন ও রোম ফ্লাইট চালুর। বহরে যুক্ত হয়েছে 3টি এয়ারবাস A330-300। পরিকল্পনা রয়েছে আরও 4 থেকে 5টি এয়ারবাস ও বোয়িং 737-800 যুক্ত করার। খুব শীঘ্রই আমাদের প্ল্যান আছে যে আমরা ঢাকা মদিনা রুটে ফ্লাইট পরিচালনার ডিক্লারেশনটা আমরা দিয়ে দিব। সাথে সাথে আমাদের ডেস্টিনেশন যেটা আমরা দাম্মাম নিয়ে কাজ করছি, লন্ডন এবং ঢাকা টু রোম, এই 2টা রুটকে নিয়ে আমরা প্ল্যান করছি এবং 2028 নাগাদ আমাদের প্ল্যান আছে ঢাকা টরন্টো এবং নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনা করার। শুরুর মাত্র 3 বছরে প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটে ডানা মেলছে এয়ার অ্যাস্ট্রা। চীনের কুনমিং, হংকং, সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজাহ, এই 6টি শহরে ফ্রিকোয়েন্সি বাড়ানোর অনুমোদন পেয়েছে তারা। প্রাথমিকভাবে বোয়িং 737 ও এয়ারবাস A320 দিয়ে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করতে চায় এয়ার অ্যাস্ট্রা। রেগুলেটরি অথরিটির পলিসি, গভর্নমেন্টের পলিসি, এই পলিসিগুলোতে একটা ইন্ডাস্ট্রির ব্যবসার জন্য কোহেসিভ হতে হয়। সো আমাদের পলিসির জায়গাতে আমাদের অনেক ইমপ্রুভমেন্টের বা আপডেট করার প্রয়োজন আছে।
নভোএরো ন্যারোবডি 737 ও A320 লিজে নিয়ে রিজিওনাল রুট সম্প্রসারণে এগোচ্ছে। 2026 সাল থেকে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই ও শারজা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে এয়ারলাইনটি। ভবিষ্যতে কুয়ালালামপুর ও মাস্কট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গত বছর লাস্ট কোয়ার্টার মানে অক্টোবর নভেম্বরের প্ল্যান ছিল, যেটা আমরা এয়ারক্রাফট পাইনি, যার ফলে এটা আমরা এখন 2026-এর সেকেন্ড কোয়ার্টার, যেটা 26-এর সেকেন্ড কোয়ার্টারে আমরা আশাবাদী যে আমরা করতে পারব। তবে অপারেশন ও সার্ভিসে অতিরিক্ত কর ও চার্জ দেশীয় এয়ারলাইন্সগুলোর বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করেন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান। গভর্নমেন্টের সাথে এয়ারলাইন্সের যে সম্পর্কটা করার দায়িত্বটা হচ্ছে সিভিল এভিয়েশনের। এখানে তিন পক্ষেরই একটা যৌথ উদ্যোগ যদি হয়, তাহলেই কিন্তু এয়ারলাইন্স সাস্টেন করতে পারে। 2026 সালে দেশীয় 4 এয়ারলাইন্সের পরিকল্পনা যাত্রী সেবা উন্নত ও আরও বর্ধিত করার। তবে পরিকল্পনা থাকলেও দেশের অ্যাভিয়েশন খাতের যে বেড়াজাল রয়েছে, সেই বেড়াজালে আটকা এই খাতটি। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্বাচিত সরকার এই খাতকে সম্প্রসারণের উদ্যোগ নিলে অন্যান্য যে খাত থেকে রাজস্ব আসছে, সেই একইভাবে এই খাত থেকেও রাজস্ব আয় সম্ভব। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। গণভোট কাউকে ক্ষমতায় বসানো বা কাউকে ক্ষমতার বাইরে রাখার জন্য নয়, জনগণের কাছে গণভোটের বিষয়বস্তু সহজভাবে তুলে ধরাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গণভোটের প্রচার কার্যক্রমে একথা বলেন তিনি। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোট ব্যর্থ হলে দ্রুততম সময়ে ফ্যাসিবাদ ফিরে আসবে। জুলাই জাতীয় সনদ সেটা অধ্যাপক ইউনূসের সরকারের এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতায় বসানোর এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতা থেকে বাইরে রাখার এজেন্ডা নয়। আপনারা জনগণকে বলুন, তাদের হাতে দুটো ব্যালট দেয়া হবে, সাদা ব্যালটে তাদের মন মতো, কিন্তু গোলাপিটাতে দেয়া হবে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে আপনার যে ভূমিকা, সেই ভূমিকা পালনের সুযোগ। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশ ব্র্যাকেটে সংবিধান সংশোধন, সেই আদেশে এই 48টি বিষয়কে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সুতরাং সবগুলা সংখ্যাই কিন্তু সঠিক, কিন্তু গণভোটে নিষ্পত্তি হবে একটা বিষয়, যে আমরা ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনতে চাই কি চাই না। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে তারা ইতিমধ্যেই হা ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন। কক্সবাজারে গণভোট 2026 সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় আগামী 12 ফেব্রুয়ারি গণভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। কাজটা যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে, যারা ফ্যাসিবাদের বিপক্ষে, তারা সবাই অলরেডি শুরু করে দিয়েছেন। আপনি হয়তো পিছায় গেছেন একদিন, আর পিছায়েন না, সামিল হয়ে যান জনতার সাথে। জনতার কাফেলা হা ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জেও বইছে নির্বাচনী আমেজ। সেই আমেজ ছড়িয়েছে জেলার নারী উদ্যোক্তাদের মাঝেও। তারা চান নারী বান্ধব একটি সরকার, যারা সমাজ ও দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা রাখার নিশ্চয়তা দিবে। সিরাজগঞ্জে 33.5 লাখ মানুষের বসবাস। সবশেষ পরিসংখ্যানে এ জেলায় পুরুষের তুলনায় বেড়েছে নারীর সংখ্যা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার 6টি সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 27 লাখ ভোটার, যার অর্ধেকই নারী। তারা চান নারী বান্ধব একটি সরকার। সরকার চাই যারা নারী বান্ধব একজন এবং উদ্যোক্তা বান্ধব। একজন উদ্যোক্তাকে উদ্যোক্তার জীবন এগিয়ে নিয়ে যেতে অনেক রকম প্রশিক্ষণের প্রয়োজন পড়ে, সেই প্রশিক্ষণগুলো আমরা চাই। আমাদের অনুদানের খুব দরকার, তারপর দেশ বিদেশে মেলার দরকার, সামনে যারা আসবেন তাদের একটু মাথায় রাখা দরকার। নতুন নারী ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগের পাশাপাশি নারীর অধিকার আদায়ে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির বাস্তবায়ন চান।
নারী অধিকার সম্পর্কে তারা যে কথাগুলো বলে বা নির্বাচনের আগে তারা প্রচারণায় যে কথাগুলো বলে যে আমরা এটা করব, তারা যেন অবশ্যই সেই কাজগুলো করে। সুষ্ঠুভাবে যাতে ভোটটা হয়, নির্বাচনটা যেন আমরা সুষ্ঠুভাবে দিতে পারি এবং আগের মতো যাতে পরিবেশ না থাকে। নারীর অধিকার আদায়ে প্রয়োজন নারী নেতৃত্বের, আর এই নেতৃত্ব তৈরি করতে গণমুখী শিক্ষার প্রসার দরকার বলে জানালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। নারী নেতৃত্ব তৈরি না হলে নারীদের কথা সেভাবে আমলে নেওয়া হবে কিনা এতে সন্দেহ থেকে যায়। গণমুখী শিক্ষার প্রবর্তন করতেই হবে। শিক্ষা ব্যবস্থাটা আসলেই ধ্বংসপ্রাপ্ত আমাদের দেশের এই সময়ে। এই শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হবে। নারীর সম অধিকার নিশ্চিত করতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, বলছেন সংশ্লিষ্টরা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। গেলে আন্তর্জাতিক প্রসঙ্গ, তেহরানের সহিংস হামলার উদ্দেশ্যে পাঠানোর আগেই ৭,০০০ অস্ত্র জব্দ এবং মোসাদ প্রশিক্ষিত 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ইরান। এবং এর মাধ্যমে কিন্তু প্রমাণিত হলো যে ইসরায়েলি গোয়েন্দাদের একটা বড় ধরনের একটা নাশকতার যে পরিকল্পনা ছিল সেটা ইরানি আইন শৃঙ্খলা বাহিনী সেটা কিন্তু নস্যাৎ করে দিয়েছে। এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিস্তারিত দেখব প্রতিবেদনে। বিক্ষোভ উত্তেজনার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিকে প্রথম থেকেই দায়ী করে আসছে ইরান। এমনকি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিদেশে একদল সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে বলেও অভিযোগ আছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। এরই মধ্যে আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বাতিল করায় ইরানে হামলার ব্যাপারে ট্রাম্প নমনীয়তার আভাস দিলেও নিরাপত্তা ইস্যুতে তৎপরতা আরও বাড়িয়েছে তেহরান। বিশেষ অভিযানের আওতায় মোসাদ প্রশিক্ষিত 2 সন্ত্রাসী সহ 60,000 অস্ত্র জব্দের কথাও জানিয়েছে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী কমান্ড ফারাজা। সন্ত্রাসী সহ বিপুল অস্ত্র পাঠিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটি তেহরানে হামলার পরিকল্পনা করছিল বলেও দাবি ইরানের। ইরান কর্তৃপক্ষের দাবি এই গোষ্ঠীটির মূল লক্ষ্য ছিল মানুষ হত্যা করা এবং বিক্ষোভকে রক্তক্ষয়ী সহিংসতায় রূপ দেয়া, যা তারা প্রথম থেকেই সন্দেহ করে আসছিল। এর জন্য চক্রটি AK-47 রাইফেল, শটগান সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র এবং স্যাটেলাইট ফোনের মতো যোগাযোগ সরঞ্জাম বিতরণ করছিল, যা ব্যবহার করেই বিক্ষোভের শুরু থেকে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়ে আসছে বলেও দাবি তেহরানের। প্রেস টিভির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে কোনো মধ্যস্থতাকারী দেশের কথায় রাজি হয়ে নয়, বরং বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বাতিল করাতেই ইরান ইস্যুতে নমনীয় হওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে তেহরান ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রশাসন যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও এক্সিউজ সহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এই অবস্থায় কার্যত ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা এখনো বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলে ইরানকে সহযোগিতার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান স্পষ্ট করে উত্তেজনা কমানোর জন্য রাশিয়ার কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত থাকবে বলেও জানান রুশ প্রেসিডেন্ট। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। খেলার খবর। টি-20 বিশ্বকাপ ইস্যুতে আলোচনার জন্য বিসিবিতে এসে পৌঁছেছেন আইসিসির এক প্রতিনিধি। ভেন্যু সহ বেশ কিছু প্রসঙ্গে বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়া পরিচালক এম নাজমুল ইসলামকে দেয়া বিসিবির 48 ঘন্টা সময়ও শেষ হয়ে গিয়েছে। এসব বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থাকা প্রতিনিধি রেজাউল করিমের কাছে। রেজা, একটু জানাবেন আইসিসি থেকে যে প্রতিনিধি ঢাকায় পৌঁছেছেন, বিসিবির সঙ্গে তিনি কখন নাগাদ বৈঠকে বসতে পারেন এবং পরিচালক নাজমুল ইস্যুতে কি বিসিবি থেকে নতুন কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? মিম, যেটা বলছিলেন যে আইসিসি থেকে একজন প্রতিনিধি এসেছেন, তিনি ঢাকায় এসেছে। আমরা যতদূর জানতে পেরেছি তিনি ঢাকায় দুপুর নাগাদ পৌঁছেছেন, 11:30 নাগাদ তিনি ঢাকায় এসেছেন এবং তিনি বৈঠক করবেন বিসিবির সাথে। তিনি একাধিক বৈঠক করবেন। তিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তার সাথেও তিনি বৈঠকে বসবেন। কারণটা হচ্ছে সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ খেলতে আসলে ভারতে যাবে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেই বিসিবি
আইসিসির প্রতিনিধি কিন্তু ঢাকায় এসেছেন। আপনি জানেন যে আজকে বিপিএল এর দ্বিতীয় দিন চলছে, ঢাকা পর্বের দ্বিতীয় দিন চলছে, ম্যাচ চলছে। ম্যাচকে ছাপিয়ে আসলে এই বিপিএলকে ছাপিয়ে আলোচনা বা খবরের কেন্দ্রবিন্দু কিন্তু আইসিসির প্রতিনিধি এবং বিসিবির যে মিটিং সেইটাই কিন্তু মানুষের আগ্রহ বা গণমাধ্যমগুলোর আগ্রহ কিন্তু সেই মিটিংটা ঘিরে। আমরা জানতে পেরেছি যে প্রতিনিধির সাথে আইসিসির প্রতিনিধির সাথে আসলে বিকাল নাগাদ বৈঠক হতে পারে বিসিবি। সেই বৈঠকটা হওয়ার কথা ছিল 5 তারকা হোটেলে, তবে শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে বৈঠকটা কোনো 5 তারকা হোটেলে নয়, তিনি বৈঠকটা বিসিবিতেই হবে। তবে নাজমুল ইস্যুতে যেটা বলছিলেন, নাজমুল ইস্যুতে আসলে তেমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। মিম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।